বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন সাবেক নির্বাচন কমিশনার এবং জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং আমার ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, সাম্প্রতিককালে পিস কিপিং মিশনে বাংলাদেশের অংশগ্রহণের নিয়ে কিছু প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে। এর আগে নেত্র নিউজ নামে একটি গণমাধ্যম এই বিষয় নিয়ে একাধিক রিপোর্ট করেছে এবং এর বাইরেও বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন দেশের পলিটিশিয়ানরা এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। তার মধ্যে উল্লেখ করবার মতো যে এক সময় এক বিবৃতিতে যেটা তারা লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত জাতিসংঘে, তাকে কয়েকজন সিনেটর এবং কংগ্রেসম্যান, তারা অবশ্য ভিন্ন কারণ দেখিয়েছিলেন। তারা লিখেছেন যে বাংলাদেশের কারেন্ট রিজিম যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, সেই কারণে পিস কিপিং মিশনে যেন বাংলাদেশ থেকে কোনো সদস্যদের না নেওয়া হয়। এবং ডয়েচে ভেলে নেত্র নিউজের রিপোর্ট হচ্ছে যে যাদেরকে নেওয়া হচ্ছে তাদের একটা অংশ বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত। তো আমি একটু আপনার কাছ থেকে প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে বুঝতে চাই যে পুরো পরিস্থিতিটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এবং পুলিশের জন্য কতটা স্বস্তিকর, বিশেষ করে এই বাহিনীগুলোতে যারা কর্মরত আছেন এবং যারা পিস কিপিং মিশনে আছেন বা যেতে চান, তারা আসলে এটা তাদেরকে কতটা উদ্বিগ্ন করতে পারে বা দুর্ভাবনায় ফেলতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং নুরুল কবিরকে আমার শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকেও আমার শুভেচ্ছা। আপনি কেউ একটু আমার জন্য একটু স্পর্শকাতর প্রশ্নটা করলেন, বাট যেই প্রসঙ্গটা নিয়ে এই কথাটা আপনি উঠিয়েছেন আমি আগেরগুলোও জানি। কারণ কিছু একটা চিঠি গিয়েছে ইত্যাদি ইত্যাদি বিকজ অফ দ্য রিজিমের কারণে। কিন্তু ইদানিং যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে একটা ডিডাব্লিউর একটা ডিটেল রিপোর্ট। আমি রিপোর্টটা বেশ দুবারই দেখেছি ভালো করে। সেখানে কিন্তু আপনি একটা জিনিস, যেটা পিস কিপার্সদের নিয়ে কথা হয়নি, মানে বাংলাদেশের টোটাল কন্টিনজেন্ট নিয়ে কথা হয়নি, একটা অংশ কাউকে কাউকে কথা হয়েছে। আমি যতদূর আমার মনে আছে 5 জন অফিসারের যারা নাম বলেছে, 5 of them, এই হয়তো তারা এখন আছে অথবা তারা গিয়েছিল অথবা হোয়াট এভার। এই 5 জন মোস্ট প্রবাবলি বা হয়তো 6-7 জনও হতে পারে। তারা বলছে যে এরা সরাসরি আপনার হিউম্যান রাইট ভায়োলেশনের সাথে জড়িত ছিল। কিছু কিছুর উপরে গুম খুনের কথাও আসছে। বিশেষ করে যারা র্যাবে কাজ করছিল বা করেছিল তাদেরকে পিস কিপিংয়ে নেওয়া হলো কেন, ওইটা হলো বড় প্রশ্ন। এবং র্যাবের উপরে তো একটা স্যাংশন আছে অ্যাজ এ ফোর্স, এবং কাজেই র্যাবে যারা চাকরি করেছে তারা যে ওই সময় কিছু ইনভলভ ছিল সেটা তারা বলার চেষ্টা করছে। এবং এরকম তো আমরা নিজেরাও শুনেছি, জানি, নাম শুনেছি, কিন্তু কয়েকটা নামও দেখলাম যে কয়েকজনের নাম বললো। নাম বলেনি মানে ঢেকে দেওয়া আছে, ঢেকে দেওয়া মানে নামগুলো দেখলাম আর কি, মানে তারা কারেক্ট নাম কিনা আমি তা বলতে পারবো না, বিকজ আমি কাউকে তো চেনার কথা না। তো এই জায়গাতে আমার মনে হয় যেটা পরবর্তী পর্যায়ে যেটা ইউএন যে আপনার ক্লারিফিকেশনটা দিল, সেটা বললো যে ইউএনের একটা আউটলাইন আছে পিস কিপিংয়ে কীভাবে কাকে কীভাবে পাঠাবে। সেইখানে ইউএনের যেটা বলা আছে যে এই ধরনের লোকজন যাতে না পাঠানো হয়। তখন ইউএনের যেটা বক্তব্য শুনলাম যে ইউনাইটেড নেশনস বলতে পারবে না যে কে কে ওই দেশ থেকে কারা কারা, তাদের কাছে কোনো লিস্ট নেই, আনলেস আদারওয়াইজ যদি তারা জিজ্ঞাসা করে। এবং সাধারণত তারা জিজ্ঞাসা করে না, তারা মনে করে যে এটা ডিউটি অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি, ওই দেশের দায়িত্ব যে একটা পিস কিপিং ফোর্স পাঠাচ্ছে যেখানে একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে, সেখানে এমন কোনো লোক যেন না থাকে যারা হিউম্যান রাইট ভায়োলেশনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে অর সাসপেক্টেড টু বি। তো সেই জায়গাতে কিন্তু এন্টায়ার বাংলাদেশি পিস কিপিং ফোর্স নিয়ে কিছু হয়নি। আজকে 30 বছর বাংলাদেশি ট্রুপসরা বাইরে আছে এবং খুবই রেয়ার, আমি যতটুকু জানি খুবই রেয়ার যে বাংলাদেশি ট্রুপসের বিরুদ্ধে ওইখানে
ওয়াইল ওয়ার্কিং পিস কিপিংয়ের বা হিউম্যান রাইট ভায়োলেশনের ওরকম কোনো কথা উঠেছে। দুই একজনের ছোটোখাটো ইন্ডিভিজুয়াল হয়েছিল এবং স্ট্রিক্ট পলিসি, যেটা আমি যতদূর জানি, যে ওই রকম যদি কোনো রিপোর্ট হয় তাহলে তাকে তার পয়সা দিয়ে ফিরে আনা হবে, তাকে কোর্ট মার্শাল করা হবে, উইল বি থ্রোন আউট অফ দি আর্মি। এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আমি নিজে বেশ কিছু বছর আগে আমি নিজে গিয়েছিলাম একটা এমনি মানে জার্নালিস্টদের সাথে গিয়েছিলাম পিস কিপিংয়ে। এটা ছিল আইভরি কোস্টে। এবং সেখানে আমি যে সাধারণ লোকজনের সাথে কথা বললাম, এখানে মেয়রদের সাথে কথা বললাম, ওখানে যেটা দেখলাম যে দে হ্যাভ আর্ন এ ভেরি হাই রেপুটেশন ওই সময়। তখন তো র্যাবের প্রশ্নটা আসছে না, কারণ আপনি ওখানে গিয়ে যেটা দেখলাম যে আমাদের ডক্টররা সকাল থেকে রুগী দেখে, নিজেদের তো দেখেই, এবং বাইরের লোক, গ্রামের লোক সকাল থেকে ভিড় করে, এই মেডিসিন নিয়ে যায়, কারোর কাছ থেকে নিয়ে যায়, নিজেদেরটা নিয়ে যায়। তো বাংলাদেশ কিন্তু ওই সব জায়গাতে একটা ভালো নাম করেছে। আপনি জানেন, ইট, সিয়েরা লিওনে তারা থাকাকালীন বাংলা ভাষাটাকে তারা মোরাল সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছে। এবং আমি ওখানে দেখতে ছোটো ছোটো ছেলেগুলো বাংলা ভাষায় আপনার বাংলাদেশি জাতীয় সঙ্গীত গাচ্ছে। এখন এই পর্যায়ে এসেই কিছু কিছু ব্যত্যয় ঘটছে। সেই ব্যত্যয় ঘটার দায় দায়িত্ব পড়বে কিন্তু আর্মি হেডকোয়ার্টারের উপরে, কারণ তারা সিলেকশন করছে। তো কাজেই আমার মনে হয় যে বাংলাদেশ আর্মিকে আরও সচেতন হতে হবে যে এই ধরনের লোক, বিশেষ করে আমাদের অফিসাররা যারা র্যাবে চাকরি করেছে আগে, তো এখনও আছে, আমার মনে হয় যে আমাদের তো আর্মিতে অফিসারের কমতি নাই, এবং র্যাব তো প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞার মধ্যে আছে। তাদেরকে না পাঠালেই ভালো, কারণ এমন না যে বাংলাদেশে এই 5জন 10জন 7জন নাকে না পাঠালে বাংলাদেশের কন্টিনেন্টে অফিসার কম হয়ে যাবে। নট রিকোয়ার্ড। ফ্রেশ ক্লিন পিপুলকে পাঠানো উচিত। কারণ একটা কথা যখন উঠেছে আমাদের প্রবলেমটা হলো কি, আমরা একবার টোটালি প্রথম উই স্টার্ট ডিনাইং, এবং সব জায়গায় আমরা একটা কনস্পিরেসি অমুক তমুক এই ওই যে ডিনাই, কিন্তু ডিনাই না করে ওয়াই নট টু সি যে কী বলেছে, কি চাচ্ছে, কি দরকার। সম্পূর্ণভাবে ডিনাই করা তো কোনো মানে হয় না। আর আমি যতদূর জানি, আমি যতটুকু দেখেছি, আমি জানি না নুরুল কবির সাহেব নিশ্চয়ই ভালো করে দেখেছেন ওনার জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, আমি কিন্তু টোটাল কন্টিনজেন্টের উপরে কোনো কথা বলা হয়নি। না, সেটা তো বলা হয়নি, সেটা তো বলছেন না। এবং এই সাউথ এশিয়া আপনি যদি রেকর্ড দেখেন, 48 থেকে, যেদিন থেকে পিস কিপিং শুরু হয়েছে, এই 48 থেকে কিন্তু সাউথ এশিয়া ট্রুপস হ্যাভ বিন গোয়িং। পাকিস্তান, ইন্ডিয়া 48 থেকে যাওয়া শুরু করেছিল। সাউথ কোরিয়াতে বলেন, কোরিয়ার এসে, তারপরে এই মিডল ইস্টে। সো সাউথ এশিয়ার কন্ট্রিবিউশন হিসাবে বাংলাদেশের কন্ট্রিবিউশন ইজ অলসো সেম। এখনও তো ইন্ডিয়ান ট্রুপস আছে, পাকিস্তানি ট্রুপস আছে, এবং অনেক জায়গায় তারা মিলেমিশে কাজ করছে। বাংলাদেশি কন্টিনজেন্টের হয়তো ওভারঅল কমান্ডার দেখা যাচ্ছে কোনো ইন্ডিয়ান অফিসার অথবা পাকিস্তানি অফিসার কাজ করছে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, আমি যেটা মনে করি। জি, মিস্টার নুরুল কবির। ধন্যবাদ। সাধারণভাবে যদি বলি, দুটো দিক আছে। একটা হচ্ছে যে কেন পিস মিশন, কোন আন্তর্জাতিক পিস মিশনগুলোতে এই সিলেকশনের ক্ষেত্রে এগুলো দেখা হয়। কারণ যে কোনো এলাকায় শান্তি মিশনের কাজ হচ্ছে অন্য বিবদমান সংগঠন বা পার্টিগুলির মধ্যে যখন কনফ্লিক্ট হয়, সেইখানে যে হিউম্যান রাইটস ভায়োলেশন না হয়, এমনকি একটা যুদ্ধমান দুটো গ্রুপের মধ্যে হিউম্যান রাইটস ভায়োলেশন যাতে না হয়, নিয়ম কানুন অনুযায়ী, যুদ্ধেরও তো কতগুলি নিয়ম আছে, সেইখানে দেখবার জন্যে এবং ওই কনফ্লিক্ট জোনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করবার জন্যে পিস মিশনের ধারণাটা জাতিসংঘ গ্রহণ করেছিল। এখন দুটো দিক। একটা হচ্ছে যেটা সাখাওয়াত ভাই বললেন, যে আমাদের এইখান থেকে যারা গেছে তাদের বিরুদ্ধে ওই স্টেশনগুলিতে হিউম্যান রাইটস ভায়োলেশনের মেজর বা সাধারণভাবে কোনো অভিযোগ নাই, বিক্ষিপ্ত দু একটা হয়েছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে একটু তাত্ত্বিক, যে এটা সিলেকশন প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ,
যেই প্রতিষ্ঠান এই পিস মিশনে পাঠানোর জন্য, যেটা বললেন আর্মি হেডকোয়ার্টার্স বা কিংবা অন্যান্য হেডকোয়ার্টার্স যারা এটা নির্বাচন করে, ঠিক তাদের দেশে যদি তাদের বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ থাকে, সেটা কিন্তু ওই বিক্ষিপ্ত ঘটনার সঙ্গে ডাইরেক্টলি সংশ্লিষ্ট না হলেও একটা প্রতিষ্ঠানের দেশে, যেই দেশের থেকে পাঠানো হয় সেই দেশের প্রতিষ্ঠানের সদস্যদের বা চিফের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ থাকে, তাহলে পুরা সংগঠনকেই, তারই ভাবমূর্তি সারা পৃথিবীর মধ্যে আপনার বিপন্ন হয়ে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা বিপজ্জনক সেটা হলো যে আভ্যন্তরীণ ক্ষেত্রে একজন প্রাক্তন জেনারেল, যিনি এই বাহিনীর প্রধান ছিলেন, জেনারেল আজিজ, তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অভিযোগ উঠেছে যে তিনি গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন, অত ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইনি এখন নাই, কিন্তু তার আমলেও তো পিস মিশন অনেকে গেছে। ফলে একজন চিফের বিরুদ্ধে যখন এই অভিযোগ ওঠে, তখন প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে নষ্ট করে, যেইটা আপনার ওই সিলেকশন প্রক্রিয়ার মধ্যে একটা সন্দেহের তৈরি জাতিসংঘ কিংবা অন্যান্যদের করতে পারে। সেইটার দিক থেকে বিপজ্জনক। আপনি জিজ্ঞাসা করেছিলেন যে এইটা নিয়ে এর ভেতরে অভ্যন্তরীণভাবে উদ্বিগ্ন কিনা। উদ্বিগ্ন হবার কথা, কারণ হচ্ছে যে আমরা যে কথা বলছি এটা এমন কোনো ম্যাজিক্যাল কথা বলছি না। কারণ হচ্ছে এটা একটা কাণ্ডজ্ঞানেরই ব্যাপার। যেই প্রতিষ্ঠান নিজের দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন করে অভ্যস্ত হয় এবং পার পেয়ে যায়, এবং কী ধরনের, আপনি যে রিপোর্টগুলির কথা বলেছেন, আয়না ঘরের কথা উঠেছে, ধরে নিয়ে গুম করে দেওয়ার কথা উঠেছে, এবং তার বন্ধুর সাথে বা পুরনো সহকর্মীর সঙ্গে আর ফোনে আলাপচারিতায় জেনারেল আজিজের একটা কথাবার্তা আমরা শুনেছিলাম, যিনি বলছেন যে ঘটনা ঘটেছে উনি নিজে দায়ী নন, কে কে দায়ী সে কথা তিনি বলেছিলেন। ফলে এই অভিযোগের কিছু ভিত্তি আমরা সমাজ জীবনে যেমন দেখতে পাই, তেমনি ওনাদের স্বীকারোক্তি এবং আন্তর্জাতিক বিশ্বের নানা জায়গা থেকে উত্থিত যে আপত্তি তারগুলির মধ্যে আমরা দেখতে পাই। সেটা তাহলে যদি প্রতিষ্ঠানের নামে যে একটা ভাবমূর্তির সংকট তৈরি করে, সেটা পিস মিশনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের সংকট তৈরি করবে, এবং সেটা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। তার সঙ্গে যুক্ত হচ্ছে র্যাব, যেটা প্রাতিষ্ঠানিকভাবেই এখনো পর্যন্ত নিষেধাজ্ঞার মধ্যে পড়ে আছে। তো এখনো পর্যন্ত ওই নিষেধাজ্ঞার ফলে হয়তো পরবর্তী মিশনগুলিতে ওখান থেকে আর কাউকে নেওয়া হয় নাই। যদি তার মানে হচ্ছে তাদের ওই নিষেধাজ্ঞা পিস মিশনকে একভাবে, আংশিকভাবে ইতিমধ্যেই কিছুটা এফেক্ট করেছে। অর্থাৎ বাংলাদেশ বলতে পারছে না যে আমরা যেই কম্পোজিশনে আগে বিভিন্ন জায়গায় পারতাম, পুলিশ থেকে নেওয়া হতো, র্যাব থেকে নেওয়া হতো, অন্যান্য পুলিশের অংশ হিসেবে থেকে আলাদাভাবে যায় না। হ্যাঁ, তো সেভাবে যে নেওয়া হতো, সেটা একটা ব্রাঞ্চকে যখন আপনাকে বাদ দিতে হয়, তার মানে ইতিমধ্যেই তার প্রতিক্রিয়া এখানে আছে। পিস মিশনে যেতে চায়, আগ্রহী আছে, এমন কেউ তার র্যাবে যেতে চাইবে না। তো ফলে তার প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেশের মধ্যে আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অভিযোগগুলি উঠেছে এবং সরকার সেগুলি একভাবে প্রশ্রয় দিয়েছে অন্যভাবে, এই অভিযোগগুলির কোনো তদন্ত জাতীয়ভাবে হয় নাই। অর্থাৎ তাহলে বহির্বিশ্বে আমাদের সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে এবং যেই ভাবমূর্তিটা তৈরি হবে, যে অভিযোগ হলে এই অভিযোগ তদন্ত করে তাদেরকে শাস্তি বিধানের কথা চিন্তা করে যেই সমস্ত সমস্যাগুলি হয়, সমস্যাগুলি ভবিষ্যতে যাতে না হয় তার ব্যাপারে ব্যবস্থা নিতে সরকার আগ্রহী না। এখন এই সরকারের পক্ষে কি র্যাব, পুলিশ, মিলিটারি এদের ব্যাপারে এই ধরনের তদন্ত করা সম্ভব? আমার ধারণা অসম্ভব না হলেও দুরূহ। এ কারণে যে বাংলাদেশের বিশেষত যে 3টা নির্বাচন, সর্বশেষ তথাকথিত নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচনে আওয়ামী লীগ অ্যাজ এ রেজিম, রাজনৈতিক পক্ষ হিসেবে প্রধানত আপনার নির্ভর করেছে জনগণের উপরে না, একটা পরিশুদ্ধ কিংবা মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার উপরে না। তারা রাষ্ট্রের যে কোয়ার্সিভ ফোর্স, যে সব রাষ্ট্রেরই থাকে, এই ধরনের সশস্ত্র বাহিনীগুলির উপর তারা ভরসা করে ক্ষমতায় এখনো পর্যন্ত বিদ্যমান আছে। ফলে তাদের ব্যাপারে এই সরকারের কোন অপরাধের সিরিয়াসলি তদন্ত করার নৈতিক ন্যায্যতা নাই।
এবং রাজনৈতিক দুর্বলতা আছে। ফলে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশে সংগঠিত, বিদেশিদের অভিযোগের কথা আমরা বাদ দিলাম, আমাদের দেশে সংগঠিত অভিযোগগুলোর ব্যাপারে বিদেশিদের কিংবা আমাদের দেশের মানুষের কিংবা ভিকটিমদের কিংবা সিভিল সোসাইটির অভিযোগ আছে, সেগুলি তদন্ত না হওয়া পর্যন্ত এবং তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত এই সংকট বিদ্যমান থাকবে বলে আমার ধারণা। সো এখানে মিস্টার নুরুল কবির যেটা বলছিলেন যে জেনারেল আজিজ সাবেক সেনা প্রধান, তিনি কিভাবে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, এইসব প্রশ্ন তার বিরুদ্ধে আছে, রাজনৈতিক প্রশ্নটাও আছে। যেমন তিনি 2018 ইলেকশনের পরে সেনাপ্রধান হিসেবে যে বক্তব্য দিয়েছেন, অতীতে যেসব সেনা সদস্যরা বা সেনাবাহিনী প্রধানরা রাজনীতিতে জড়িয়েছেন, এর বাইরে আমরা কোনো সেনাপ্রধানের কাছ থেকে এই ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা কখনো লক্ষ্য করিনি। কিন্তু স্যাংশনের ওই ঘোষণার মধ্যে আরও কতগুলো কথা আছে, যেমন তিনি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থাহীনতা তৈরিতে ভূমিকা রেখেছেন। এই বিষয়গুলো, এই রত্নের সঙ্গে আরও দুই রত্ন এখন আলোচনার মধ্যে আছে। বেনজির আহমেদ, যিনি র্যাবের প্রধান ছিলেন, যার উপরে 2021 ডিসেম্বর থেকে স্যাংশন আছে এবং যিনি পুলিশেরও প্রধান হয়েছিলেন। জেনারেল আজিজ যেমন বলছেন যে আমেরিকায় না গেলে তার কিছু হবে না, এবং তিনি মনে করেন এটা আসলে সরকারকে হেয় এবং বিব্রত করবার জন্য আমেরিকায় স্যাংশন দিয়েছে। বেনজির আহমেদকে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। পত্রপত্রিকা বলছে যে তিনি দেশের বাইরে চলে গেছেন, তার টাকা দেশের বাইরে চলে গেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা বলছেন যে তার কোনো খবর তাদের কাছে নেই। যেখানে আদালত তাকে তার সম্পদ জব্দ করবার কথা বলছে, দুদক তার পেছনে লেগে আছে, কিন্তু সরকারের কাছে কোনো তথ্য নেই যে তিনি আসলে কোথায় আছেন। আরেকজন সংসদ সদস্য, তার অতীত আমরা সবাই কম বেশি ইতিমধ্যেই জানি, তারপরও তিনি 3 বার সংসদ সদস্য হয়েছেন, সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন, জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, অন্য কিছু বিবেচনায় নেওয়া হয়নি। এবং আমরা জানি যে তিনি যেই 3টে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সংসদ সদস্য হয়েছেন, 3টে হচ্ছে 14, 18 এবং 24-এর নির্বাচন। এদিকে আবার এই সরকারের সময়, মানে এর আগে তিনি মন্ত্রী ছিলেন, দিলীপ বড়ুয়া সাম্যবাদী দলের নেতা, তিনি বলছেন যে এই সংসদের 80% সদস্যই হচ্ছে স্মাগলার। তো সব মিলিয়ে আসলে এই যে 3 রত্ন বলি, প্রতিভা বলি, যাই বলি, তার মধ্যে একজন প্রয়াত, এবং তিনি আসলে মারা গেছেন কিনা সেটাও নিয়েও এখন অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে আসলে তিনি কি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা। কি দেখেন, আর এগুলো আসলে এই ইমেজগুলো আসলে বাংলাদেশকে কিভাবে পোর্ট্রেট করে এবং বাংলাদেশের ভাবমূর্তি দেশের ভেতরে বাইরে আসলে কি দাঁড় করায়? জেনারেল শাহবাজ হোসেন, দেখুন, মানে এটা নিয়ে এত আলোচনা হয়েছে, সারাদিনই আলোচনা হচ্ছে। নুরুল কবির যেটা বললেন যে নামের সংখ্যা 3 বলে আলোচনা হচ্ছে, এটা 30 যখন হবে তখন হয়তো 30 বোধহয় হয়েই আছে, যেটা হয়তো সামনে আসেনি। আমি বলছি অনেক পত্রপত্রিকা হতে পারে, পত্রপত্রিকা নানা কথা আসে। দেখলাম যে এই যে মালয়েশিয়া নিয়ে একটা যে কেলেঙ্কারিটা হচ্ছে, সেখানে জানি না প্লাস মাইনাস পত্রপত্রিকা তো বলে প্রায় 20,000 কোটি টাকা, আমরা অত 20,000 না হলে 15,000 কোটি টাকা নিয়ে এগুলো নিয়ে খেলা হয়েছে, এবং নাম চলে আসছে যে কারা কারা এর সাথে জড়িত। এখন ব্যাপারটা যে এই 3 জনের কথা যেটা আপনি বললেন, আমি এটাকে যদি অন্যভাবে দেখি, দিস ইজ দ্য পিকচার, একটা ছবি যে বাংলাদেশের এখনকার অবস্থা, সেটা সামাজিক, অর্থনীতিটা বাদই দিলাম, অর্থনীতি আমি আনছি না, সামাজিক অবস্থা, একই সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলতে কোথায় আছে, এবং যাদেরকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, যাদেরকে দিয়ে সেই অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থাটা কি। আমি যদি শুধু এটুকু বলি যে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি, একটা লেভেলও, একটা লিমিটও আছে, ঘুষ খাওয়ার একটা লিমিট আছে। আমি যদি বলি ডেভেলপিং কান্ট্রিতে হয়তো আনডিটেক্টেড কেউ হতে পারে, কিন্তু 29 জন, এর আগে 29 জন আইজি ছিলেন, 30th one, ওনার এই অবস্থা কেন হলো? এবং উনি হচ্ছেন শুদ্ধাচারী পুরস্কার পাওয়া, 3 বার পুলিশ পদক। আমি ওনার উত্থানটা যদি দেখি, ওনাকে মোর দেন লাইফ তৈরি করা হয়েছে, বিকজ হি সার্ভড, যে এই সরকারকেই সার্ভ করেছেন। প্রমিনেন্টে আসলেন যখন তিনি ঢাকার ডিএমপি কমিশনার হলেন, সেইখান থেকে উনি র্যাব চিন্তা করেন, সেখান থেকে উনি র্যাবে গেলেন,
র্যাবে যখন উনি গেলেন তখন র্যাবে এই ধরনের যেটা হিউম্যান রাইট ভায়োলেশনের অনেক বিষয়গুলো আসলো, অনেক বিষয়, কিচ্ছু হয়নি ওনার, কিছুই হয়নি। পরবর্তী পর্যায়ে অবশ্য র্যাবের কারণে স্যাংশন ট্যাংশন পেয়েছেন অনেক পরে। ওখান থেকে উনি আইজিপি হয়েছেন, আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আপনি দেখবেন যে উনি এই তার থ্রু আউট ওনার চলন, ওনার বলন, ওনার ভাবভঙ্গি, উনি যেভাবে মনে হচ্ছেন যেন ফিল্ড মার্শাল রোমেলের কোনো প্রেতাত্মার উপর ভার করেছে, এবং যেভাবে ওনার কথাবার্তা, সমস্ত কিছু কিন্তু আমি যদি মনে করি সাধারণ মানুষ হিসেবে, যে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর পরে যদি কেউ পাওয়ারফুল থাকতেন তাহলে উনি। ওনার কথাবার্তা টোটাল পলিটিক্যাল, এবং শুধু তখন নয়, উনি যখন র্যাব কমান্ডার ছিলেন তখনও পলিটিক্যাল কথাবার্তা বলেছেন, ডিএমপি কমিশনার হিসেবে পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন। সেই জায়গাতে যদি আপনি তার ওইভাবে উত্থানটা দেখেন, তাহলে তখন তাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। আমি জানি না কতগুলো মেডেল ওনাকে দেওয়া হয়েছে, লাস্ট ছিল শুদ্ধাচার। প্রশ্ন হচ্ছে, যেটা প্রশ্ন আমি আমার নিজের কাছে উত্তর পাই না, ওনার এই যে উনি কি এই 3 বছরের মধ্যে যা এখন দেখতেছি যে আলাদিনের চেরাগ বললেও কম হবে, আলাদিনের চেরাগ বললেও এক জিনে না, বোধহয় কয়েকটা জিনে, কারণ এক জিন যদি এখানে কাজ করে তাহলে আরেক জিন হিলট্র্যাক্টে কাজ করেছে, আরেক জিন আপনার যে সেন্ট মার্টিনে কাজ করেছে, আরেক জিন নাকি ওখানে সাতক্ষীরাতে কাজ করছে। এখন নর্থ বেঙ্গলের খবর এখন আমরা জানি না। তাহলে এই যে আমাদের এত বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, আমি 100% শিওর যে আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হ্যাড অল দি নিউজ, তারা জানতো কি হচ্ছে। এখন কথা হলো যে তারা কি যেখানে জানাবার কথা সেখানে জানিয়েছিল কিনা, অথবা যদি জানিয়েও থাকে তাহলে এটা ইগনোর করা হয়েছে এবং ওনাকে গ্রো করতে দেওয়া হয়েছে, বিকজ হি ওয়াজ সার্ভিং দ্য পারপাস। যখন পারপাস সার্ভ করছে, যেটা নুরুল কবির বললেন যে জনগণের চাইতে আপনার ইনস্টিটিউশনগুলোর উপরে ভর করা, কোয়েরসিভ ইনস্টিটিউশনগুলোর উপর ভর করা হয়েছে, যে কোনো গভর্নমেন্টই হোক, যে এনি গভর্নমেন্ট, সেই জায়গাতে এই ধরনের আপনার ম্যাভরিকদের জন্মগ্রহণ হবে। এখন কথা হচ্ছে যে আমি তো কোনো লিমিট পাচ্ছি না। একটা বাড়ি ঢাকা হলে, একটা বাড়ি না হয় অন্য জায়গায় হলো, কিন্তু দের ইজ নো লিমিট। পত্রিকা যা পড়ছি, এটা তো 4টে ফ্ল্যাট কিনেছেন একদিনে 2 কোটি টাকা দাম দেখে, যার দাম মিনিমাম 20 কোটি টাকা। আপনি তো 4টা ফ্ল্যাটের কথা বলছেন, এখন তো প্রতিদিনই নতুন, এবং বাচ্চার কন্যার জাস্ট রেস্টের জন্য তিনি আমি তো হিলট্র্যাক্টে চাকরি করেছি। ওইখানে জমি জমা কিনতে গেলে, তখন জমি জমা কিনতে গেলে অতগুলো ভেরিয়ার মধ্যে যেতে হতো। ডেপুটি কমিশনার, জোন কমান্ডার ক্লিয়ারেন্স না হলে, ডিউ হেডকোয়ার্টার ক্লিয়ারেন্স না হলে আপনি জমি জমা কিনতে পারতেন না, খাস জমিও আপনি নিতে পারতেন না। এখন তো মানে আপনি প্লেন ল্যান্ডের লোক হয়ে আপনি জমি কিনতে পারেন না এখানে, উইদাউট রিজনাল, ওদের যে ডিস্ট্রিক্ট যে কাউন্সিল আছে অথবা যে রিজনাল কাউন্সিল, এটা আমাদের পিস স্টেটের মধ্যেই বলা আছে। সেখানে উনি এখন শুনছি যে উনি বিশাল বড় খামার বানিয়েছেন। সেই খামারগুলোতে মুরগি চাষ হচ্ছে নাকি গরু চাষ হচ্ছে। আমার কথা হচ্ছে, মানে আমি এটা লিমিট কোথাও পাচ্ছি না। সেকেন্ড জিনিস আপনি যদি দেখেন, উনি কি হেড করছেন, উনি হেড করছেন পুলিশ, যার কাজ হচ্ছে জনগণকে সিকিউর করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এখন উনি যে এই কাজগুলো করেছেন, উনি তো জিন তৈরি করেছেন, সেই জিন তো ওনার ফোর্সের মধ্যে তৈরি করেছেন। এখন তো বেরোচ্ছে যে ওনার ওই রিসর্ট পাহারা দেওয়ার জন্য একজন ছিল, তারপরে জমি দখল করার জন্য আরেকজন। হোয়াট হি ডিড ইন দ্য প্রসেস, পুলিশের একাংশকে তিনি নিজের মতো করে করাপ্ট করেছেন। এখন যদি আমি বলি পুলিশের করাপশনের কথা, আমরা ছোটোবেলা থেকে শুনেছি, মানে একটা সার্টেন লেভেলে, পরের লেভেলে যখন যারা ছিলেন তাদেরকে শোনা যায়নি। এটা তো গেল আপনার ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বিষয়ের কথা বলছেন। আর জেনারেল আজিজেরটা আমি দেখছি যে টোটালি হি হ্যাজ মিসইউজ হিজ পাওয়ার।
তার কারণ তিনিও সাপোর্ট। এখন সরকার যে বলছে যে আর্মি তার বিচার করবে, আর্মি বিচার করার মতো এলিমেন্ট আমি কিন্তু দেখছি না। তার কারণ হচ্ছে যে আর্মি বিচার করতে পারে একজন রিটায়ার্ড অফিসারকে যদি মিউটিনিতে অংশগ্রহণ করে অথবা মিউটিনি করার জন্য প্ররোচিত করেন, অথবা তিনি ভাগড়া ছিলেন, অনেক বছর পরে ধরা পড়েছে, তার কোর্ট মার্শাল হবে। আদারওয়াইজ আর্মি রুল লতে আর এটা কভার করে না। এখন বলা হচ্ছে যে উনি হিউম্যান রাইট ভায়োলেশন করেছেন ব্যক্তিগতভাবে, কিন্তু ওখানে কোনো আর্মির কথা বলা হয়নি। ওখানে বলা হচ্ছে অ্যাজ এ পার্সন উনি করেছেন। উনি ক্লেপ্টোক্রেটিক সোসাইটিকে আরও হেল্প করেছেন বাই ডুইং দ্যাট। এবং তিনি কারাপশনের কথা যখন বলেন তখন স্বজনপ্রীতির কথাই বলা হচ্ছে যে তার দুই ভাইকে কিভাবে বাইর করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেটার জন্য তো সে একা দায়ী কি? সেটার জন্য তো গভর্নমেন্ট না, তো একটা আর্মি চিফ, আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো অনেক আর্মি চিফ আসছে গেছে, হয়তো অনেকে পলিটিক্সও করেছে, কিন্তু তার আগ পর্যন্ত আপনি কখনো শোনেন নাই। আগে বা পরে যারা পলিটিক্স করেছেন তাদের, যারা পলিটিক্স করছে তারা তো পলিটিক্স করছে, কিন্তু তার বাইরে আর্মি, কোনো আর্মি, ইভেন রিটায়ার্ড আর্মি চিফ দাঁড়িয়ে কখনো কিন্তু যারা পলিটিক্সের বাইরে কখনো বলেনি যে ইলেকশনে এরকম হয়েছে, ওরকম হয়েছে, ওরকম। ইউ আর নট সাপোজ টু। আপনাকে যে কাজ দেওয়া হচ্ছে সেই কাজটা করুন। আমি যেটা বলতে চাচ্ছি, আমি জানি না রাজেশ সাহেব মনিটারিলি তার কি কোনো কিছু আছে কিনা, সেটা দুদক দেখতে পারে, সেখানে কোনো বার নেই। কিন্তু উনি পলিটিক্যালি ইনভলভ হয়ে তার যে যে আপনার ফায়দাগুলো নিয়েছেন, ওইটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন উনি আমেরিকা যেতে পারেন না পারেন, দ্যাটস নট দি ইস্যু। ইস্যুটা হচ্ছে আন্তর্জাতিকভাবে দিস হ্যাজ গন ওয়াইল্ড, দ্যাট এই 7031C-র কারণে তাকে এটা দেওয়া হয়েছে। উনি কোথায় যাবেন না যাবেন, কোথায় থাকবেন, আপ টু হিম। যেরকম আমি মনে করি যে বেনজির সাহেবের কি হবে না হবে, হোল ওয়ার্ল্ড নাও নো। থার্ড কথাটা শেষ করে ফেলছি। থার্ড হচ্ছে যে আমাদের পলিটিক্যাল দেউলিয়াপানা। আমাদের পার্টি সেক্রেটারি জেনারেল বললেন, কি করেন না করেন ওটা দেখার ব্যাপার না, আমার দেখালো জনপ্রিয় কিনা। তিনটা ইলেকশনে কোথায় জনপ্রিয়তার তো কোনো দরকারই ছিল না। 2018 ও 14 নো নিড। 2018 ও রাতে করছে না দিনে করছে, নোবডি নোজ। 2024 এটা যেটা হয়েছে সেটা সবাই জানে। তো জনপ্রিয়তাটা ওনার কোথায় দেখা গেল? জনপ্রিয়তা হলেই কি এই ধরনের কাজ করবেন? এখন বেরোচ্ছে হাজার হাজার কোটি টাকা স্মাগলিং, বাচ্চাকে মেরে ফেলেছে, চোখ তুলে ফেলেছে। এটা আমার মনে হয় যে আমাদের তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল, অনেকগুলো। এখন মুশকিল হলো কি, আরেকটা রিজিম যদি কিছু করে যায়, কারেক্ট করে যায়, তখন ওই দোহাই দিয়ে বাকিগুলো সব মাফ হয়ে যায়। আপনি যেটা বলছেন যে দিলীপ বড়ুয়া বলেছেন এই কথা, উনি ওনার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বলেছেন, বাট ফ্যাক্ট রিমেইনস, এই জিনিসটা কিন্তু আমাদের পলিটিক্যাল সোসাইটি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটি এবং আমাদের ওভারঅল সোসাইটির বর্তমান অবস্থা, এবং সরকারের জন্য, যারা সরকারের ভিতরে শুদ্ধাচারের মধ্যে আছেন, তাদের জন্য একটা বড় বিব্রতকর অবস্থা। ইভেন আমি মনে করি যে পুলিশে যারা সৎ লোক, পুলিশ তো আছে, সবাই তো আর খারাপ না, সৎ পুলিশ আছে, তাদের জন্য খুব লজ্জাস্কর ব্যাপার, বিকজ ইট ইজ ইন ইউনিফর্ম। সিমিলারলি আজিজ সাহেবেরও আমি বলবো যে এটার একটা রেমিফিকেশন তো ফোর্সের মধ্যেও। মিস্টার নুরুল কবির, যেমনটা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলছিলেন যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কি করেছে, মানে তাদের তো এটা জানবার কথা, এটার একটা প্রশ্ন আপনার কাছে। এবং মানে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মিস্টার মাহফুজ আনাম ডেইলি স্টার সম্পাদকের একজন বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে তিনি যখন আইজিপি ছিলেন তখন আসলে কেউ সাহস করেনি এগুলো লিখতে, পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল। এখন যখন তিনি আইজিপি নাই, এখন আস্তে আস্তে সংবাদপত্রগুলো মুখ খুলতে শুরু করেছে। আমি এই বিষয়ে একটু আপনার মতামত শুনতে চাইব। জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ দুইজনকেই দেশের দুটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইব, এবং আমি একই সঙ্গে শুনতে চাইব যে বাংলাদেশে অনেকের কাছে, বিশেষ করে যারা রাজনীতি করেন, তাদের কাছে পুণ্যভূমি হচ্ছে গোপালগঞ্জ, এবং সেই গোপালগঞ্জকেও মুক্তি দেননি বেনজির আহমেদ। এবং শুধু তাই না, যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায় বর্তমান ক্ষমতাসীনদেরকে সবচেয়ে নিরাপদ বলে মনে করে ক্ষমতাসীন দলকে, সেই হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি তিনি দখল করেছেন দিনের পর দিন গোপালগঞ্জে।
আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। শুধু গোপালগঞ্জের ব্যাপার না, কালীগঞ্জ, গোপালগঞ্জ এবং কক্সবাজার। আমি গোপালগঞ্জটাকে বিশেষভাবে বললাম আর কি। কালীগঞ্জ মানে এই কালীগঞ্জ, হ্যাঁ, এই যেখানে ক্রিশ্চিয়ান কমিউনিটি অনেক বেশি, যেখানে মাইনরিটি কমিউনিটিজ আছে। অর্থাৎ যে কোনো দেশেই গণতন্ত্র না থাকলে তো আরও বেশি মাইনরিটি কমিউনিটি সবসময় চাপের মধ্যে থাকে। পরিষ্কারভাবে দেখা যায় তার সম্পদ যে সমস্ত জায়গায় বেশি কনসেন্ট্রেটেড হয়েছে বেনজিরের, তিনি মাইনরিটি এলাকাগুলোকে, চিটাগং হিল ট্র্যাক্টস আপনার এথনিক মাইনরিটি কমিউনিটি, কক্সবাজার এথনিক মাইনরিটি কমিউনিটি, গোপালগঞ্জে আপনার হিন্দু মাইনরিটি কমিউনিটি, কালীগঞ্জে খ্রিস্টান মাইনরিটি কমিউনিটি। অর্থাৎ এইখানে মাইনরিটি কমিউনিটিদের যারা ভালনারেবল ফিল করে সেইটাকে তিনি এক্সপ্লয়েট করেছেন। আর প্রশ্রয়ের ব্যাপার আরও একটা জিনিস খেয়াল করেন, যেটা আপনারা হয়তো ভুলে তোলেন নাই, এন্টায়ার সময় ধরে উনি সরকারি পাসপোর্ট ব্যবহার করেন নাই। হ্যাঁ, ওটা এখন বেরোচ্ছে, ওটা প্রাইভেট পাসপোর্ট তিনি ব্যবহার করেছেন। আমাকে কি বিশ্বাস করতে হবে যে সংশ্লিষ্ট ইন্টেলিজেন্স এজেন্সিগুলি এটা জানে না? যে কোনো নাগরিকের আপনার পাসপোর্টের জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে, নানান ধরনের এজেন্সি দেখে, তো অর্থাৎ এরা সবাই জানতো। এবং পুলিশের গণ্ডি পেরিয়ে আসলে বাইরে যেতে হয়, ঢুকতে হয়। পুলিশের নজরের বাইরে দিয়ে তো কেউ দেশের বাইরে যেতে পারে মুশকিল না, হচ্ছে ঢুকতে দুটো পারে দিক। না। একটা হচ্ছে প্রশ্রয়ের যে কথাটা তুলছেন, কেন দিল, আমি আবারও বলছি, এরা এই সরকারকে জোর করে ক্ষমতায় রেখেছে তার মজুরি হিসেবে, তার রিওয়ার্ড হিসেবে। গিভ অ্যান্ড টেক। এই তারা তাদের যে সশস্ত্র ক্ষমতা এগুলোকে ব্যবহার করে অবৈধভাবে বিত্ত এবং বৈভবের মালিক হয়েছে, সরকার জানতো। কিন্তু জনতার রায়ের মধ্যে না থাকলে, গণতান্ত্রিক ব্যবস্থার যে অ্যাকাউন্টেবিলিটি সেইটা যদি সরকারের না থাকে, তাহলে এই ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন বিভিন্ন জায়গায় তৈরি হয় এবং সেগুলো হয়েছে। তার জন্যে বাংলাদেশ অপমানিত হচ্ছে, পুরো সোশ্যাল ফেব্রিক ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং এরা টাকা পাচার করেছে। এই পাচারের কারণে আজকে আমাদের ডলার ক্রাইসিস হয়, এই পাচারের কারণে ইনফ্লেশন হতে থাকে, দ্রব্যমূল্য বাড়তে থাকে, মানুষের ফিক্সড ইনকাম করে মানুষের আয় বাড়ে না। আপনার গতকালকেই খবর বেরিয়েছে, সরকারি খবর, যে খাদ্য সংক্রান্ত বিষয়ে ফুড ইনফ্লেশন যেটা 10% ছাড়িয়ে গেছে। সরকার যখন এটা বলে তখন প্রাইভেট সেক্টরের ইকোনমিস্টরা বলে যে এটা সরকার 10 বলে ধরে নিতে হবে, হ্যাঁ 20-25 পর্যন্ত গেছে এই এদের জন্যে। সঙ্গে সরকারের কতগুলি রাজনৈতিক নির্লজ্জতা আছে। নির্লজ্জতা হচ্ছে 2-3 জন মন্ত্রী যারা কাজ বাদ দিয়ে বেশি কথা বলতে পছন্দ করে, তারা নানানভাবে এই মানুষ দুটোকে, যাদের কথা আমরা বলছি, আমি 3 নাম্বারটা পরে আসছি, নানানভাবে ডিফেন্ড করার চেষ্টা করছে। যেমন বেনজির, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বেনজির গেছে, তার উপর তো কোনো বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল না। সত্যি ছিল না? ছিল না কেন? নিষেধাজ্ঞাটা ছিল না কেন? কিংবা যখন তার ব্যাপারে যে সমস্ত ইনভেস্টিগেশন শুরু হচ্ছে, এই খুচরা খবর লিক করে এসিসি যে খবর দিচ্ছে তাকে তার জব্দ করার জন্য কোর্টে যাবে, তার ব্যাংক অ্যাকাউন্ট ইয়ে করবে, এই ঘটনাগুলি কখন ঘটেছে? ব্যাংকের থেকে অলরেডি টাকা নিয়ে তুলে ফেলার সুযোগ দেওয়া হচ্ছে তাকে। সে বিদেশে অন্য অনেকের উপরেই তো অভিযোগ থাকলেই পাসপোর্ট আপনার আটকে ফেলে, তো এইটা তাকে সুযোগ দেওয়া হয়েছে। এবং আপনি যে কয়েক হাজার কোটি টাকার কথা ভাবছেন বা বলছেন যে অসীম মনে হচ্ছে, এটা কিছুই না। বাচ্চু কোথায়? বেসিক ব্যাংকের বাচ্চু, তাকেও তো সরকার খুঁজে পায় না। কিংবা ধরুন এই যে আরেকটা ব্যাপারে যে ডিফেন্ড করছে, জেনারেল আজিজের বিচার যদি হয় তাহলে আর্মি করতে হবে, সে তো এখন আর্মির লোক না, ফল করে না আর্মির লয়ের মধ্যে, মানে আর কোনো কর্মকাণ্ড ফল করে না। একটা আউট অফ সার্ভিস একজন ইন্ডিভিজুয়াল এখন, সেটা আপনার আমার মত নেই, তার একজন সিভিলিয়ান সেই অর্থে। তার অপরাধগুলি সেগুলো এখনো পর্যন্ত সরকার অ্যাপারেন্টলি মনে হচ্ছে ঠিক করতে পারে নাই, যে কে বিচার করবে। তো আর্মিও তো ডিফেন্সের আন্ডারে, তো ডিফেন্সের তো একজন মন্ত্রী আছেন,
তাহলে এটা তো সরকারেরই মধ্যে, আর্মি তো সরকারের বাইরে না। সেটা আপনি মিলিটারি রুলে লতে করবেন, সেটা তো কোন সময়ে ঘটনা ঘটেছে তার উপর, নাকি সিভিল আইনে করবেন, সেটা তো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এসিসিকে আমরা কি করতে দেখছি? এসিসি সর্বশেষ খবর হচ্ছে যে একটা স্ক্রুটিনি সেল আছে যেখানে আজিজের ব্যাপারে অভিযোগ স্ক্রুটিনি করছে। অভিযোগ কি কি? বিদেশ থেকে কতগুলি জেনারেল টার্মস আমরা দেখেছি। তো সেই অভিযোগ কি এখানে ইনভেস্টিগেশন, এই সরকার কি ইনভেস্টিগেশন শুরু করেছে? আমরা জানি না। কেন করে না? কারণ হচ্ছে, আবারও বলছি, প্রধানত এই রাজনৈতিক রেজিম দায়ী। কারণ তারাই তাকে জনতার যথার্থ ম্যান্ডেট যেভাবে হয় সেই ম্যান্ডেট ছাড়া তাদেরকে ক্ষমতায় রেখেছে, সেই ক্ষমতা তারা পলিটিশিয়ানরা ভোগ করছে, এবং তার বিনিময়ে এরা এই ধরনের অপকর্ম আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলিকে দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট করে তারা নিজেদের এভাবে আখের বুঝিয়েছে, এবং তাদের সন্তান সন্ততিরা কিন্তু কোনো মানুষ হয় নাই। আমার কোনো বন্ধু যদি আমার একটা দামি শার্ট গিফট দেয়, সকালবেলা আমি যখন রাতে বাড়ি যাই, সকালবেলা একটা খুললে আমার স্ত্রী জিজ্ঞাসা করে, এটা তো দামি শার্ট মনে হচ্ছে, এটা তুমি কোথায় পেলা? এদের স্ত্রী সন্তানেরা তারা নাকি লেখাপড়াও কিছু করেছে। এরা এই যে যেই ধরনের জীবন তারা যাপন করে, এদের বাপকে বা স্বামীকে কিংবা এদের আত্মীয় পরিজনরা তাদেরকে কখনো জিজ্ঞাসা করার মতন শিক্ষিত রুচিশীল মূল্যবোধ নাই যে এই ছেলেটি গরিবের ছেলে, এ হাজার হাজার কোটি টাকার মালিক কোত্থেকে হলো, এত বছর চাকরি জীবনে কত টাকা তার বেতন, সুযোগ সুবিধা কত, এবং এই ভোগ বিলাসের জীবন তারা কোত্থেকে পায়। অর্থাৎ তার পরিবারগুলির মধ্যে কোনো সুশিক্ষা দেওয়ার ব্যবস্থাও তারা করতে পারে নাই। এবং এরকম এখন হাজার হাজার ফ্যামিলি যারা যারা এই আওয়ামী লীগকে জোর করে ক্ষমতায় রাখার ক্ষেত্রে সহযোগিতা করেছে, তাদের প্রায় প্রত্যেকে, এই সংখ্যা হাজারে হাজারে। আপনি এটা তো শুধু একটা দিক, আরেকটা দিক, এই সময়গুলিতে কত কোম্পানির ডাইরেক্টরশিপ এই যে যাদের হাতে অস্ত্র আছে, বৈধ অস্ত্র, সেটা অবৈধভাবে ব্যবহার করে মালিকানা ছিনিয়ে নিয়ে গেছে। একজন আমাদের সহকর্মী ছিলেন, উনি বিবৃতি দিয়ে বা ক্লারিফিকেশন দিয়ে বলেছেন, শফিকুর রহমান প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, ওটা দেখলাম, আওয়ামী লীগের মেম্বার পার্লামেন্ট, এমপি, মেম্বার পার্লামেন্ট, হ্যাঁ মেম্বার অফ পার্লামেন্ট। ওনার কোম্পানি তাকে নিয়ে গেছে। তার উনি বর্ণনা দিয়েছেন, তাকে রাতের বেলায় ধরে ওয়েস্টিনে বসেছিলেন গভীর রাতে, এবং তার সঙ্গে বেনজিরের সঙ্গে যে লোক ছিল তাদের সশস্ত্র মনে হয়েছে, তাকে বলছে সাইন করতে, এবং তার এটা নিয়ে গেছে। অনেকগুলি ব্যাংকের ডিরেক্টরশিপ, ব্যাংকের মালিকানা বদল হয়ে গেছে, বহু প্রাইভেট কোম্পানিটা হয়ে গেছে। এগুলো আমরা জানি। আমি এই প্রসঙ্গে হলো আপনাকে ওই ডেইলি স্টারের সম্পাদকের উত্তরটা দিয়ে দিচ্ছি। এই কথা উনি কোথায় বলেছেন আমি শুনেছি, একটা অনুষ্ঠানে। আচ্ছা, নোয়াব তো আপনার হচ্ছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, আমি সেখানে ছিলাম না, ফলে ঠিক কি বলেছেন সেইটা আমি জানি না। যদি কিন্তু এটা নানান জায়গায় এসছে, আমি দেখেছি। উনি যেটা, আমি ছিলাম ওখানে, উনি যেটা বলেছেন সেটা বলছেন যে এই ঘটনাগুলো তো আমরা জানতাম, কিন্তু আমরা বলতে পারছিলাম না, আমরা বাংলাদেশে এটা সম্ভব না। একজন পুলিশের আমি এটা, উনি আমারও এডিটর ছিলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে এটা দ্বিমত প্রকাশ করবে, এই কারণে যে যেমন আমি জানতাম, কিন্তু আমার কাছে দলিল ছিল না, এবং এত পরিমাণও ছিল না। আমার কাছে কোনো দলিল যদি থাকতো তাহলে আমি ছাপতাম। স্টারের তো আরও ছাপার কথা, কারণ স্টারের গায়ে মস্তকে একটা স্লোগান আছে, জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। উনি ভয় পাবেন কেন যদি ওনার কাছে তথ্য থাকলে? সুতরাং আমি খুব নিশ্চিত না উনি এই ভাষায় বলছেন নাকি আপনারা ভুল করে বলছেন। তার তো ফিয়ারের কথা না, তাহলে তো ওই মাস্টারের ওই নিচের স্লোগানটা তাকে বদলে দিতে হবে। আবার যখন ফিয়ারলেস একটা সময় আসবে তখন ওনার দেওয়ার কথা, কিন্তু আমার কাছে থাকলে আমি ছাপতাম। মানে উনি যেটা বোঝাতে চাচ্ছি, দেশে এমন একটা ভয়ের পরিস্থিতি, ভয়ের সিম্বলিক বক্তব্য রেখেছে যে সেখানে আসলে সম্ভব নয় সাংবাদিকদের পক্ষে। তাহলে এখন এক প্রশ্ন, যদি আমি ওই জায়গাটা আমি শেষ করে ফেলি। প্রশ্নটা হচ্ছে যে তাহলে পুলিশের কথা বলছেন, পৃথিবীর এমন কোনো ভয়াবহ সংগঠন নাই তার মধ্যে যেখানে ভালো লোক না থাকে? নিশ্চয়ই পুলিশ, নিশ্চয়ই, না তো কোনো ফোর্সই 100% হতে পারে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে
যে যিনি শুদ্ধাচার, সরকার তাকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন, তার যদি এই অবস্থা হয়, তাহলে শুদ্ধাচার পুরস্কার যারা পান নাই তাদের কি অবস্থা? তাদের কথা চিন্তা করে, আপনার ভয়াবহতার কথা চিন্তা করলে দেশটাকে কোথায় নিয়ে গেছে এরা। এক, এই দেশে লিখিতভাবে আমরা প্রতিবাদ করেছি, আমার যেখানে করবার কথা এডিটোরিয়ালি করেছি, এখানে করেছি, লিখিতভাবে পুলিশ মেডেল দেওয়া হয়েছে, মুদ্রিত পুস্তক প্রকাশ করে, যে বিরোধী দলের সংগ্রাম দমন করার ক্ষেত্রে সাফল্যের জন্য তাকে পুরস্কার দেওয়া হলো, মেডেল দেওয়া হয়েছে। তাহলে এই পুলিশ, এই আর্মি এবং এই এসিসি, এগুলি শত দলীয় ব্যাপার। তারা তো আমাদের দেশকে, দেশের স্বার্থকে তাহলে প্রতিনিধিত্ব করে না। যদি করে, এই কাজটা তো করতে পারে না। আওয়ামী লীগও তো একসময় অপোজিশনে, তাদের উপরও নিপীড়ন হয়েছে। সেই নিপীড়নের পক্ষে যখন আমরা দাঁড়িয়েছি, আজকে যখন বিপক্ষে যখন আমরা নিপীড়নের তাদের পক্ষে যখন দাঁড়িয়েছি, যারা নিপীড়িত হয়েছে আওয়ামী লীগের, তাহলে আজকে যারা নিপীড়িত হয় তাদের পক্ষে তো আমাদের দাঁড়াতে হবে। দাঁড়াতে গেলে আপনার আমাদেরকেও নিপীড়নের জন্য পুলিশ, মিলিটারি বাহিনী যদি ব্যবহার করা হয় এবং করলে যদি পুরস্কার দেওয়া হয়, তাহলে আমরা কোথায় আছি? তাহলে এই সরকারের বিরুদ্ধে এই দেশের সংগঠিত রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করা ছাড়া এবং সেই সংগ্রামে আপনার আমার কোনো না কোনোভাবে উপকার করা ছাড়া, সহযোগিতা করা ছাড়া এই দেশের মান ইজ্জত কিভাবে বাঁচাবো, অর্থনীতি কিভাবে বাঁচবে? এবং নির্লজ্জতার ব্যাপার, সংসদ সদস্য নির্লজ্জতার ব্যাপারটা হচ্ছে যে তারা প্রতিদিন এখনো বলে যাচ্ছে যে তারা জিরো টলারেন্স করে। মানে এই যে মানুষকে বোকা মনে করা, এইটা একটা অপরাধ। আপনি আমার এই আল্লাহর দেওয়া ইন্টেলিজেন্সকে প্রশ্ন করছেন যে আমি যেন কিছু বুঝি না। এগুলি রাজনীতিতে ইতরতার পর্যায়ে চলে গেছে। আপনি বিষয়ে কথা বলছেন, আনার সাহেব, খুব ছোট্ট করে যদি বলেন। আনার সাহেবের কন্যার কান্না দেখে আমার মনে হয়, কিংবা সঙ্গে সঙ্গে মনে পড়ে ওই যে চিটাগংয়ে আরেকটা মেয়ের কান্না, এই যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের মধ্যে যারা ছিল এইসব বাহিনীর লোকজন, সিলেক্ট গ্রুপ অফ পিপল, এই পুরো বাহিনী তো নিশ্চয়ই ছিল না, তাদের কি কখনো মনে হয় নাই? কিংবা যে ছেলেটার চোখ উপড়ে ফেলে হত্যা করার পর বাচ্চা ছেলেটার চোখ উপড়ে ফেলে তার মায়ের কান্না, তখন কি আনার সাহেবের কোনোদিন মনে হয়েছে যে তার মেয়ে এইভাবে একদিন কাঁদতে পারে? আমাদের কিন্তু তিন সন্তানের কান্নার জন্য কষ্ট লাগে। প্রশ্ন হচ্ছে ইনভেস্টিগেশন প্রক্রিয়ায় একজন এমপি, ইট ইজ এ ক্রস বর্ডার ক্রাইম, একজন এমপিকে আরেকটা দেশে খুন হয়ে গেল, বা যদি ধরা হয় খুন, কারণ সরকার বলেছে যে খুন হয়েছে, একটা ইনভেস্টিগেশন শুরু হওয়ার, কোনো প্রক্রিয়া শুরু হওয়ার আগে আমাদের হোম মিনিস্টার বলেছেন ভারতীয়রা জড়িত না, রুলিং পার্টির সেক্রেটারি বলেছেন যে ভারতীয়রা জড়িত না, এই দেশের মানুষই করছে। কীভাবে জানেন তারা? আরেকটা দেশে এমপি খুন হয়ে যায়, ওইখানে কেউ জানবে না, এটা তো আমার বিশ্বাস হয় না। বিশেষত নির্বাচনের সিজনে কথা আছে, এখানে স্পেকুলেশনস আছে দুই অঞ্চলেই, বাংলাদেশ এবং ভারতে, যে নির্বাচনের সময় এই দেশ থেকে ওই দেশে, ওই দেশ থেকে এই দেশে টাকা পয়সা যায়। এইটার সঙ্গে জড়িত কিনা, কারণ যেই গল্পটা আমরা শুনছি তারই বন্ধু আখতারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, এবং এই রকম লোকের বন্ধু হওয়ার জন্য যেই যোগ্যতা লাগে বা অপকর্ম বুঝবার যোগ্যতা লাগে, সেই লোক কি করে তারই পাসপোর্ট ব্যবহার করে, তারই ছবি দিয়ে একটা বাড়ি ভাড়া করে, সেই ভাড়া বাড়িতে তাকে খুন করা হয়। এগুলি কি বিশ্বাসযোগ্য? তাহলে প্রশ্নটা হচ্ছে, এখানে স্বর্ণ চোরাচালানকারী সে ছোটবেলা থেকে আপনার স্মাগলার ছিল। এই স্মাগলারদেরকে ডেকে ডেকে, আপনি আর একটা কথা বলছেন, আপনি সরি আমি আর আধা মিনিট নিব, মিসম্যাচ, সম্পদের যে মিসম্যাচ, যেটা টিআইবি গিয়েছিল আপনার ইলেকশন কমিশনের কাছে, এটা এখন কে জানে না। আমরা রিপোর্টে দেখেছি যে উপজেলা চেয়ারম্যান হলে তারপরের 5 বছরের মধ্যে 1000 গুণ থেকে 13,000 শতাংশ, 1000 শতাংশ থেকে সম্পদ বেড়ে যায়। তার দেওয়া সেই এভিটিভিটের সম্পদ আর তার ইনকাম ট্যাক্সে দেওয়া রিটার্নের সম্পদ মেলে না। মেলে না। তাহলে এগুলির জন্য এসিসি
সরকারে আছে এমন কোনো রাজনৈতিক নেতা বা সরকারি দলের কোনো সদস্য এইরকম কারোর ব্যাপারে সাবস্ট্যান্টিভ লেভেলে বিশ্বাসযোগ্য কোনো দুর্নীতি কোনোদিন তদন্ত করেছে কিনা, কেন পারে না? ধন্যবাদ। আমরা একটু শেষের দিকে, ফাইনাল রাউন্ড, আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে কনক্লুডিং রিমার্কস হিসেবে শুনতে চাইব, এর প্রতিক্রিয়া কি, প্রভাব কি আগামী দিনগুলোতে দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে? একটা প্রভাব তো আমি, যেটা প্রভাব কিনা আমি জানি না, আমি শুধু এটুকু বলবো যারা সরকারি চাকরি করেন, পার্টিকুলারলি স্টেটের চাকরি করেন, দিস ইজ এ লেসন ফর দ্যাম। এটা একটা লেসন যে আপনি ইউজড হবেন, আপনি হয়তো টেম্পোরারি কোনো বেনিফিটের জন্য ইউজ হবেন, কিন্তু ওয়েন টাইম উইল কাম তখন আপনি ইউ উইল বি ইন ট্রাবল। যাই হোক, এখন আমি জনাব বেনজিরকে যেটা দেখছি, আমি যেন একজনকে বললাম যে এত তথ্য এখন কোথা থেকে বেরোচ্ছে, নিশ্চয়ই তথ্য আছে, ছিল, এখন তার ইউজ নেই, তথ্যগুলো বেরোচ্ছে। সিমিলারলি আমার চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আজিজ, ওনারও একই অবস্থা। উনি ইউজ করেছেন তার ভাইদের জন্য হতে পারে, আমার ভাইয়ের কোনো অসুবিধা হলে আমি ডেফিনেটলি আমি পজিশনে থাকতে চেষ্টা করব, কিন্তু সেটা উনি আউট অফ দ্য ওয়ে গিয়ে করেছেন। এখন পত্রপত্রিকা যা দেখছি সেটা আইডি কার্ড চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি, বহু লোককে ইনভলভ হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কি রাষ্ট্রপতি ওনার ভাইদের ক্ষমা করে দিয়েছেন না, যেটাই হোক, অন্য কারো তো করেনি, বলতে পয়েন্টটা হচ্ছে যে ডেফিনেটলি তার পজিশন থেকে উনি ওটা ইউজ করেছেন, অথবা ওনাকে ইউজ করার জন্য তাকে সেট আপ করা হয়েছে। কিন্তু এখন দেখেন কেউই দায়িত্ব নিচ্ছে, বলে আর্মি ট্রায়াল করবে, বলে আমরা জানি না কী হবে। এখন উনি এই যে বেনজির সাহেব বের হয়ে গেলেন, যদি কেউ বলে যে, বিশেষ করে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কথা বলি, যে ওনার কাছে তো সব কিছুই, আজকাল তো আমি কোন ফ্লাইট থেকে কোথায় যাচ্ছি এটা তো আপনি ঘরে বসে টিক করলে বুঝতে পারছেন যে আমার পাসপোর্ট নম্বর, কুয়ালালামপুর থেকে কোথায় গেলাম, ওখান থেকে কোথায় গেলাম, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ আননোন। আগে ছিল খুঁজতে 10-15 দিন পরে ভেবে, এখন উনিও তো বসে যদি পাসপোর্ট নাম্বার দেয়া যায় লোকটা কোথায়, দে ক্যান ফাইন্ড আউট। তো এই ধরনের একটু যুক্ত করি, আমরা যারা একটা সেমিনারে বক্তৃতা করতে 3 দিনের জন্য বাইরে যাই, আমার জীবনে এই রেজিমে বহুবার ঘটেছে যে পাসপোর্ট এয়ারপোর্টে আটকায় রেখে 1-1.5 ঘন্টা বসায় রেখে, পাসপোর্ট কোন দেশের ভিসা আছে ছবি রেখে, তারপরে প্লেন ছাড়ার 10 মিনিট আগে ছাড়ে। এরকম প্রচুর ঘটে, এরকম প্রায় প্রচুর। এরা চলে যাচ্ছে, এটা কেউ জানে না, সরকার জানে, বিভিন্ন এজেন্সিগুলি জানে না, জানে, আমি সেটা বলছি না, মাননীয় হোম মিনিস্টার তো বলারই কোনো দরকার ছিল না আমি জানি না তো কেউই বিশ্বাস করবে না। এখন যে ডিজিটাল যুগ, আমি যেটা মনে করছি এই 3টা ঘটনা, হোয়াট এভার নুরুল কবির বললেন যে সরকার কিভাবে চলছে বা স্থায়িত্ব আছে, এই পুরো রাষ্ট্রীয় বা সরকারি ব্যবস্থাকে নাড়া দিয়েছে এবং এটা একটা সুদূর প্রসারী ডেফিনেটলি নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়বেই। আপনি আমেরিকা তো শুধু একজনের উপরে কথা বলছে, এইরকম যদি খুঁজতে হয় তাহলে হয়তো আরও আছে, আমি ঠিক জানি না, নানান রকমের এখন তো রিউমার ভরে গেছে এবং আমি আলটিমেটলি যেটা বলবো, রিউমারের তো আমরা দেখলাম যে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে, আমি সেটা বলতে চাইছি একটু, সেটা তো 148টি পেজ এবং 50টি অ্যাকাউন্ট, এটা তো হলো আপনার ডেলিভারেড রিউমার ফ্রম এ কোয়ার্টার, বাট এমনি জনগণের মধ্যে প্রচুর রিউমার আছে। হ্যাঁ, আর আমাদের দেশটা তো ছোট, আপনি কত জায়গায় লুকাবেন, শেষ করতে হবে। তো কাজে আমি যেটা মনে করি যে সরকারকে যেভাবে সরকার আছে, দে হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার কী করবেন, কারণ এই ধরনের অবস্থা যদি হয় আগামীতে, এটা সবচেয়ে আগে হিট করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, সবচেয়ে আগে হিট করবে পলিটিক্যাল গভর্নমেন্ট। ধন্যবাদ। আমার ধারণার জন্য যেটা বলছেন যে লেসন যারা এখনো সার্ভিসে আসে তারা কোন লেসন নিবেন, যে শুদ্ধাচার পুরস্কার পেয়ে তারা, এইটাও একটা লেসন যে প্রচুর টাকা পয়সা অন্যায়ভাবে কামিয়ে তারপরে সুন্দর করে দেশ ছেড়ে অনেক টাকা পয়সা নিয়ে চলে যাওয়া যায়, এই লেসনটা আলটিমেটলি কি হবে, এই যে আপনি বললেন তার ছেলে মেয়ে তার ফ্যামিলি, আলটিমেটলি তারা যদি তাদেরকে কোনো সরকার না ধরে, আলটিমেটলি তারা সুখে থাকবে।
কারণ ইতিমধ্যেই যেই সমস্ত টাকা পয়সা তারা বিদেশে পাচার করেছে সেগুলি দিয়ে তারা পৃথিবীর যে কোনো জায়গায় সুখে থাকতে পারে। ফলে আমাদের দিক থেকে বরং জনসাধারণের দিক থেকে লেসনটা হইল বেশি গুরুত্বপূর্ণ। না, বাট আমি একটু সতর্কবার্তা হিসেবে বলতে চাই যে বাইরে টাকা পাচার করলে সেই টাকা ভোগ করতে পারা এত সহজ হবে কিনা অনেক দেশে এখন সম্ভব না। আচ্ছা, যেই দেশে অনেক দেশে আছে সেটা আমি বলছি, সেটা ঢাকায় চোরের একসময় তার যে বডি মুভমেন্ট ছিল বেনজির সাহেব, তো সেই রকম করে তার ঢাকায় চলাফেরা করতে পারবে না, না অন্য কোথাও পারবে না, যেখানে বাংলাদেশি বাঙালিরা সমস্ত লোকের সঙ্গে ঢাকা শহরে 20 গজ কোনো অস্ত্র শস্ত্র ছাড়া 20 গজ এই সমস্ত লোকেরা জনগণের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সাহস পাবে না, কারণ মানুষ তাদেরকে অ্যাসল্ট করতে পারে সামনে পেলে। সেটা একটা অন্য আলোচনা। আমার উদ্বেগটা আরও অনেক বড়। আপনি যদি আর্মির প্রধানদের যারা নেতৃত্ব দেন তাদের সম্পর্কে গুম খুমের অভিযোগ অব্যাহত থাকে, পুলিশের বিরুদ্ধে যদি বিনা বিচারে হত্যাকাণ্ডের অভিযোগ অব্যাহত থাকে, এসএসির বিরুদ্ধে যদি প্রশ্রয় দানের বা সরকারের বিরুদ্ধে যদি প্রশ্রয় দানের অভিযোগ অব্যাহত থাকে, কোর্ট কাচারি যদি ঠিক মতন সরকারি দলের সঙ্গে যুক্তদেরকে বিচারের আওতায় আনতে না পারে, এই যে রাজনৈতিক দলগুলি যদি স্মাগলারদের আপনার আস্তানায় পরিণত হয়, তাহলে এর অর্থটা দাঁড়ায় হচ্ছে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ফেল করিয়ে দেওয়া হচ্ছে। কথাটা শুনতে যত খারাপ হোক, তাৎপর্যটা তাই। আমাদেরকে জনগণকে চিন্তা করতে হবে। জনগণের সামনে যারা এখানে এই দেশে বুদ্ধিজীবী বলে পরিচয় দিয়ে আনন্দ লাভ করে, তাদেরকে বুঝতে হবে যে এই তাদের জমানায় তারা যখন বেঁচে ছিলেন তখন লক্ষ লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ কি করে একটা ফেইল্ড রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, এর জন্য দায়ীদেরকে পরিষ্কারভাবে চিহ্নিত করা, তাদের শাস্তিবিদ তাদেরকে ক্ষমতাচ্যুত করা, ক্ষমতাচ্যুত করে তাদের বিচার করা, এটা অত্যন্ত জরুরি কাজ। আপনি দেশপ্রেমের কথা যদি বলেন, দেশপ্রেমের কথা বলতে হলে এদের থেকে রাষ্ট্রকে উদ্ধার করাই হচ্ছে দেশপ্রেম। আর যদি আপনার অন্য কোনো যুক্তি থাকে দয়া করে আমি বলুন যে আমি আমার ভুল শুধরে নিব। এদের বিরুদ্ধে বাংলাদেশের ভবিষ্যতের তরফে না দাঁড়িয়ে কি করে দেশপ্রেমিক থাকা যায়, এটা ভাই আপনারা আমাকে বলুন, আমি আমার বক্তব্য প্রত্যাহার করে শান্তিতে ঘুমাতে পারবো। দর্শক অনুষ্ঠানে আপনি কিছু যোগ করতে চাইছিলেন? না, আমি কিছু যোগ করতে না, আমি শুধু 30 সেকেন্ড এটাই যোগ করবো যে এই দেশটি যেটা উনি বললেন, তো টেবিলের উপরে হয়নি, পিপল যুদ্ধ করে ইভেন লাইফ দিয়ে। শুধু একটা এক্সাম্পল, এই 2 দিন আগে বোধহয় আমি পেপারে পড়লাম যে একজন মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষ, তিনি কোনো এক দফতরে গেছেন, সেখানে ওনার কাছে ঘুষ চেয়েছে। তখন উনি একটা শব্দ বললেন যে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন তোমাকে ঘুষ দেওয়ার জন্য হয়নি, এবং দ্যাট ইজ হোয়াট ইজ মাই লাস্ট। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নুরুল কবির এবং ব্রিগেড চ্যানেল শাখাত হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, আমার অতিথিরা যা বলবার বলেছেন, এবং এটাই একটা দেশপ্রেমিক মানুষের বক্তব্য, এবং প্রত্যেকের মাথার মধ্যে এই বিষয়টি আছে। আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই যে আপনি আওয়ামী লীগ করতে পারেন, দোষের কিছু নাই, আপনি বিএনপিও করতে পারেন, তাতেও দোষের কিছু নেই, কিন্তু অন্ধভাবে এই রাজনৈতিক দলগুলো আপনি করবেন না। মনে রাখতে হবে যে এই দলের চেয়ে দেশটা অনেক বড়, দেশের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন, এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন, এবং একজন ভালো নাগরিকের সুনাগরিকের সেটাই হচ্ছে কর্তব্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।